বৃষ্টির মতন ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে ইরান। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। রহমান সাহেবের একটু কথা শুনলেন, মনটা খুশি হয়ে গেছে। তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছে, দুর্নীতি করবেন আমি আপনাকে প্রোটোকল দেব, এটা সম্ভব না। শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান, যদিও এই প্রস্তাবে কোনো মতামত জানাননি তিনি। এছাড়া তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেওয়া। ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে এবার ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির আশা করছে পুরো বিশ্ব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এর মতন ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে ইরান। তবে বরাবরের মতন 5টা সিকিউরিটি ধাপ পার করে আসতে আসতে ইরান 100টা ছড়লে 10 থেকে 20টা হয়তো এদের জমিনে পড়ে, বাট যখন উড়ায় দেখতে ভাল লাগে যে একের পর এক যাচ্ছে। আর সবচেয়ে মজা লাগে একটা আওয়াজ, পুরো ইসরায়েল জুড়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় একযোগে বেজে উঠেছে শত শত সাইরেন, কারণ নিশ্চিত না কোথায় গিয়ে ইরানের এই মেশিন আঘাত করে। তবে আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন আপনার ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি আসছে যে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আপনার ইসরায়েলের দিকে। বিশেষ করে টার্গেট হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চল। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাবারও নির্দেশনা দেওয়া হয়েছে। আর খবর হচ্ছে আল জাজিরা, হামলা ঠেকাতে ইতিমধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। একই সঙ্গে ইসরায়েলের সাধারণ জনগণদেরকে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যাওয়া সক্ষম না হলে বাড়ির নিচে, কি বলা হয় যে বিদেশে যখন বাড়ি তৈরি করা হয় ম্যাক্সিমাম বাড়ির নিচে কিন্তু এক ধরনের বেসমেন্ট থাকে। বাংলাদেশে যেমন বহুতল বাড়ির নিচে দেখবে যে পার্কিং করে অথবা বিভিন্ন মার্কেটে পার্কিং করে, যেটা বেসিক্যালি কংক্রিটের তৈরি হয়। যারা বিল্ডিং টিল্ডিং করছেন আইডিয়া আছে, মাটির নিচে যে কোনো তালা করলেই 10 ইঞ্চি, বাংলাদেশে 10 ইঞ্চি করে, পৃথিবীর অনেক দেশে এটা 20 ইঞ্চি 30 ইঞ্চি পর্যন্ত ভবনের সাইজ অনুযায়ী পুরা কংক্রিট ঢালাই দেয়, যেখানে ছোটখাটো ক্ষেপণাস্ত্র ছুড়লেও আপনি সেখানে নিরাপদ থাকবেন। তো ইসরায়েলের সেনাবাহিনীর বক্তব্য যে নাগরিকরা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে যার যার বাড়ির বেসমেন্টে আশ্রয় নেবার জন্য এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখান থেকে যেন তারা বের না হয়। বলা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এ যে অভিযান চালিয়েছে ইসরায়েল, তার পাল্টা জবাব হিসাবে আপনার এই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়েছে। অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনী এই অভিযান চালানোর পরে 2টা বার্তা দিয়েছে ইসরায়েলিদের উদ্দেশ্য করে। গতকালকে থেকে কিন্তু আমরা এই দৃশ্যপট দেখছি। নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলিদেরকে সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনা 2টা জায়গাকে টার্গেট করছে ইরান। সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনা থেকে সরে যেতে বলছে ইরানের সশস্ত্র বাহিনী। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার যেই আপনার অভিযান চলছে, বলছেন যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে যাবেন না বা সেখানে থাকবেন না, কারণ ইরানের সেনাবাহিনীর কাছে এসব জায়গার তথ্য আছে যেখানে হামলা অব্যাহত থাকবে। এখন এখানে বৈজ্ঞানিক বিষয়টা কেন আসছে? এই কারণে আসছে যে ইসরায়েল এই অভিযানের মাধ্যমে ইরানের প্রায় 12 জন পরমাণু বিজ্ঞানী, যারা প্রথিতযশা এবং কি দেশটির খুবই বড় মাপের পরমাণু বিজ্ঞানী, তাদেরকে কিন্তু টার্গেট করে শাহাদাত করে দেওয়া হয়েছে।
তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে ইরান পাল্টা অভিযান যেগুলো চালাচ্ছে, এর মাঝখানে ইসরায়েলের যে বৈজ্ঞানিক স্থাপনা বা গবেষণাগার এগুলোকেও কিন্তু ইরান টার্গেট করেছে। হ্যাঁ, গভীর রাত থেকে চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ। ইনশাআল্লাহ সুবে সাদিক হতে হতে হয়তো আরো অনেক কিছু হবে, আপনারা হয়তো দিনের বেলা আপডেট পাবেন। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তারেক রহমান সাহেবের একটু কথা শুনলেন, মনটা খুশি হয়ে গেছে। তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছে, দুর্নীতি করবেন আমি আপনাকে প্রোটোকল দেব, এটা সম্ভব না। বাংলাদেশে যদি এরকম রাজনীতি কেউ করতে চান, এটা হবে না। তারেক রহমান সাহেব দেশে আসবে, রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, তুরস্ক, সৌদি ও পাকিস্তান সহ অন্যান্য দেশ নিয়ে ইসলামী সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে? একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে পাকিস্তান এবং ইসলামিক সকল দলগুলো মিলে একটা আর্মি গঠনের পক্ষে ইরান কাজ করতেছে, এটার কি আপনি সহমত প্রকাশ করেন নাকি না প্রকাশ করেন, একটু জানাবেন। পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে, যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেকেরই একই পরিণতির মুখোমুখি হতে হবে। ঠিকই, একের পর এক মুসলিম বিশ্বের উপরে যে পরিমাণ অগ্রাসন চালানো হয়, এখন যদি আপনারা এক কাতারে না আসেন তাহলে এটা কিন্তু পসিবল না। এবং সেই সাথে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেবের যে বৈঠক হয়েছে, এটা রাজনীতিতে একটা স্বস্তির পরিবেশ ফিরায় আনছে। আপনি কি মনে করেন, একটু কমেন্ট করে জানায়েন। এবং যুদ্ধবিরতির আলোচনায় রাজি নয় ইরান, এটাতে কি বলবেন? আলহামদুলিল্লাহ নাকি ইন্নানিল্লাহ জানায়েন। আমার তো খুব ডর লাগতেছে, একটু আকর্ষণে আসতেছে, বুঝছেন? অনেকগুলো প্রতিবেদন আজকে আছে, খুবই কড়া। স্ক্রিনে দেখেন, 16 জুন থেকে রাজপথে হবে চূড়ান্ত ফয়সালা। রাজাকার জঙ্গি ইউনূস সরকারের পতনের ডাক, আজকেই তো সেই তারিখ। কোনো তো নিউজ ফিউজ দেখলাম না, সারাদিন অপেক্ষা করলাম। এরকম আন্দোলনের ডাক দিল যে কি না কি হয়, আমি তো অনেক ভয়ে ছিলাম, বুঝছেন? আওয়ামী লীগের ডাক এখন কারা শোনে না, মানে ড্যাশ কারা শোনে না, আপনারা একটু জানাবেন। এবার সাংবাদিক ইলিয়াস ভাই একটা কথা বলছে, আমি একটু আপনাদেরকে জানাতে চাই, মতামত দিবেন আপনারা। তিনি বলছেন, বিএনপি সরকার গঠন করলে ডক্টর ইউনূসকে হাসিনার মতো বিরোধী পক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না। আমার মতে ডক্টর ইউনূস রাজি থাকলে ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে। আপনারা কি মনে করেন? এই যে ইলিয়াস ভাইয়ের এই প্রস্তাবনার সাথে আপনারা কি একমত প্রকাশ করেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হোক, বিএনপি যদিও ক্ষমতায় আসে, কারণ তার তো একটা গ্রহণযোগ্যতা আছে। কি মনে করেন, একটু জানায়েন। এইবার এইটার জন্য মোটেও আপনারা প্রস্তুত ছিলেন না, একটু শোনেন। ডক্টর আব্দুল মঈন, সদস্য বিএনপির স্থায়ী কমিটি, তিনি বলছেন, মানুষকে যদি কেউ বলে তুমি কি পোলাও কোরমা চাও নাকি তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে আমি ভোট দিতে চাই। না খেয়ে থাকলে অসুবিধা নাই, বাংলাদেশের মানুষে রক্তে মিশে আছে ভোট, তারা ভোট দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এটা আপনি একটু জানেন। এরপরে লন্ডনের বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ইসিকে দ্রুত জানান সরকারকে, সালাউদ্দিন সাহেব। মানে সহ্য হইতেছে না, ইসিকে দ্রুত জানান। ফেব্রুয়ারিতে নিয়ে আসছে, তাও সহ্য হইতেছে না। কি বৈঠক করলেন, ইসিরে জানান, পদক্ষেপ নিতে বলেন। টিউলিপের একটা বার্তা, কাগজপত্র দেখে টিউলিপকে ব্রিটিশ মনে হচ্ছে না, বাংলাদেশি মনে হচ্ছে, দুদক চেয়ারম্যান বলছে। এবং বিএনপির একজন নেতা বলছে, বিএনপির কথা শুনবে না, ইউএনগিরি ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে। কত সুন্দর সুন্দর হুমকি, মানে হুমকি না কি আপনারা যা বলেন। আচ্ছা, এবং সেই সাথে আমাদের সার্জিস ভাই বলছে, যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারের প্রশ্ন আসে তখন মুখে কুলুপ কেন? কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজে স্বচ্ছভাবে এই ভোটাধিকার নিশ্চিত করা যায় সেটা নির্বাচন কমিশন ঠিক করুক, কিন্তু 2026 সালের নির্বাচন প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। আমিও এটা একমত, আপনারা কি একমত, একটু জানাবেন। ডক্টর আসিফ নজরুল বলছে, অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট ছিল গুমের তদন্ত বিচার। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে এসেছে, তাদের সঙ্গে মিটিং করেছে। মিটিংয়ে তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসাও করেছে। আমরা এই জিনিসটা প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করব। গুম বিষয়ক যে আইন করব সেখানে খুব শক্তিশালী একটা স্থায়ী কমিটি করার ইচ্ছা রাখি। এবং তেহরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করছে। আবার
সুর পাল্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন তেহরানের মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই, সুর নরম করছে আর কি। এবং ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু। শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয়, ক্ষমতায় গেলে ডক্টর ইউনূসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান, যদিও এই প্রস্তাবে কোনো মতামত জানাননি তিনি। এছাড়া তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেওয়া। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে ছাড় দিয়ে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ আচরণ করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আরিফিন শাকিলের প্রতিবেদন। দেড় ঘন্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও। শুধুই কি নির্বাচনের প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে? ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন, মৌলিক সংস্কারের কয়েকটি বিষয়, সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেন দলের নীতি নির্ধারণী ফোরাম। বিএনপি স্থায়ী কমিটির 2 জন সদস্য জানিয়েছেন বিএনপির সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশাও আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে যে আমরা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার, তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনৈতিক চর্চা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা হাসি মুখে সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না, তবে তিনি মনে হয় সেগুলো গুরুত্ব অনুধাবন করবেন। সংস্কার সেগুলোই হবে যেগুলোতে রাজনৈতিক দল এবং সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেটাতে একমত হবে। এই সরকার আমলে যতটুকু সম্ভব করে নেবে, বাকিটা নির্বাচনের পরে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে। বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার, সুতরাং আমরা যেখানে ভিকটিম, আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব। ডিসেম্বরে নির্বাচনের পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি। যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দেখা গেছে। এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।